শুনছেন এলেবেলে ৭-৫ ধারাবাহিকভাবে পড়ছি কিশোরী কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি নিয়ে গ্রন্থ 'মামনিকে বাবা'। আজ রয়েছে চতুর্থ এবং শেষ পর্ব। চলুন তবে শোনা যাক। সমুদ্রযাত্রা ও বাণিজ্য। প্রাচীনকালের আরেকটি খুব উল্লেখযোগ্য জাতি হল ফিনিশিয়া দেশের মানুষ। এরা আরব ও ইহুদি জাতির অন্তর্ভুক্ত। এরা বিশেষত বাস করত এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে, অর্থাৎ বর্তমানে যাকে তুরস্ক বলা হয়। ভূমধ্যসাগরে অবস্থিত এদের প্রধান প্রধান শহরগুলো ছিল এক্কার, টায়ার ও সিডন। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে এরা অক্লান্তভাবে দীর্ঘকাল যাবৎ সমুদ্র ভ্রমণ করতে পারত, আর এই জন্যই এরা বিখ্যাত বলে পরিচিত হতো। ভূমধ্যসাগরের বুকে হেন জায়গা নেই যেখানে এরা যায়নি। সোজা ইংল্যান্ড পর্যন্ত চলে যেত। সম্ভবত তারা ভারতবর্ষেও এসে থাকবে। এখানে আমরা দুটো খুব উল্লেখযোগ্য ঘটনার সূত্রপাত হতে দেখছি: সমুদ্র ভ্রমণ ও বাণিজ্য একে অপরকে সাহায্য করছে। এখন যেমন সুন্দর সুন্দর স্টিমার বা জাহাজ দেখো, তখন তো সেরকম স্টিমার বা জাহাজ তৈরি হয়নি। মানুষ প্রথমে যেসব নৌকা তৈরি করে, সেগুলো শুধুমাত্র গাছের গুঁড়ি কেটে তার মাঝখানটা কুড়ে ফাঁকা করে নিয়ে সেটাকেই নৌকা করে ব্যবহার করত। দাঁড় চালনাও করত। মাঝে মাঝে পাল খাটিয়ে হাওয়ার সাহায্য নিত। তখনকার দিনে সমুদ্র ভ্রমণ যেমন কৌতূহলের ছিল, তেমনি তাতে ছিল বিপদ আর উত্তেজনা। কল্পনা করো, ছোট একটা পাল তোলা নৌকায় শুধুমাত্র বৈঠা সম্বল করে তুমি আরব সাগর পাড়ি দিচ্ছ। ছোট এমনই একটা নৌকার ভেতর নড়াচড়া করার মতো জায়গাও নিশ্চয়ই খুব সামান্য থাকত। তারপর হাওয়ার বেগ বেশি হলে প্রতিপদেই থাকতো উল্টে যাওয়ার সম্ভাবনা। ডুবে যাওয়াও মোটেই অস্বাভাবিক ছিল না, আর কার্যত হতো তাই। যারা খুব সাহসী আর অদম্য ছিল, যাদের মনোবল, শুধু তারাই এইভাবে উন্মুক্ত হয়ে সমুদ্র ভ্রমণের দুঃসাহস দেখাত। তখনকার সেই সমুদ্র যাত্রা ছিল ভয়ানক রকমের বিপজ্জনক, কারণ মাসের পর মাস জমির চিহ্ন মাত্র দেখতে পেত না। শুধু জল, জল আর জল। মাঝ সমুদ্রে খাবার ফুরিয়ে গেলে বসে থাকতে হতো কোনো মাছ অথবা কোনো সমুদ্র পাখির ধরা পড়ার অপেক্ষায়। উত্তাল সমুদ্র যেমন ভয়াল ভয়ঙ্কর, তেমনি এর বুকে ছোট নৌকা করে ভেসে বেড়ানোর উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার অমোঘ আকর্ষণও ছিল তখনকার মানুষের কাছে। তখনকার সেই সমুদ্রযাত্রার নাবিকদেরও অদ্ভুত আরও সব ঘটনা নিয়ে অনেক গল্প শুনতে পাওয়া যায়। কিন্তু হাজার বিপদের ঝুঁকি মাথায় নিয়েও সেদিনের মানুষ সমুদ্র যাত্রায় বেরিয়েছে। এদের ভেতর কেউ কেউ হয়তো দুঃসাহসিক অভিযানের উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়েছিল, কিন্তু বেশিরভাগই যেত সোনা আর অর্থ রোজগারের আশায়, কারণ সেটা ছিল তাদের ব্যবসা। সোনা বা আর কোনো জিনিস কিনে এনে চড়া দামে সেগুলোকে বিক্রি করত, আর এভাবে পয়সাও করেছিল। ব্যবসা কি, আর কিভাবে এর সূত্রপাত হলো? আজ তুমি দেখছো বড় বড় সব দোকান, যা তোমার ইচ্ছে হচ্ছে দোকানে গিয়ে কিনেও আনছো। কিন্তু একবারও ভেবেছো কি, যে জিনিসগুলো ইচ্ছে মতো কিনে আনছো, সেগুলো আসছে কোথা থেকে? ধরো এলাহাবাদের কোনো এক দোকান থেকে তুমি খুব সুন্দর একটা গরম শাল কিনলে। এই শালটা এসেছে কোথা থেকে জানো? এটা এসেছে কাশ্মীর থেকে। তৈরিও হয়েছে কাশ্মীরেই। লাদাখ আর কাশ্মীরের পার্বত্য অঞ্চলে ভেড়ার লোম থেকে যে পশম উৎপন্ন হয়, সেই পশমের সুতো দিয়েই ওই শালটা বোনা হয়েছে। এর পেছনে আছে মানুষের কঠিন পরিশ্রম আর নিখুঁত হাতের কাজ। সামান্য একটা টুথপেস্ট, যা প্রতিদিন অনেকেই ব্যবহার করে থাকে, সেটা জাহাজ ও ট্রেনে বহু পথ অতিক্রম করে আসছে সে সুদূর আমেরিকা থেকে। এভাবে চীন, জাপান, প্যারিস বা লন্ডনের তৈরি জিনিসও বাজারে আসছে। এক টুকরো বিলেতি কাপড়, যা এখানকার বাজারে হামেশাই বিক্রি হচ্ছে, সেটা কিভাবে আসছে বলতো? সেটা আসছে এইভাবে: ভারতবর্ষে যে তুলো উৎপন্ন হয়, তা পাঠিয়ে দেওয়া হচ্ছে ইংল্যান্ডে। সেখানকার একটা মস্ত বড় কারখানায় সে তুলোকে পরিষ্কার করে নিয়ে তা থেকে সূক্ষ্ম সুতো প্রস্তুত করা হয়। পরে সেই সুতো দিয়ে বোনা হয় কাপড়। এই কাপড় আবার ফিরে আসছে ভারতবর্ষে, আর চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে। তুলো থেকে কাপড়ে রূপান্তরিত হয়ে বাজারে বিক্রি হওয়া পর্যন্ত একে কত হাজার হাজার মাইল পথ যাতায়াত করতে হচ্ছে, একবার ভেবে দেখো তো। এটা ভাবতেও কষ্ট হয় যে ভারতে উৎপন্ন তুলোকে কাপড়ে রূপান্তরিত করতে
ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর সেই কাপড়ই আবার এখানে বিক্রি করা হচ্ছে। দেশের জিনিসকে মানুষ বিলিতি বলে জানছে। এতে সময়, অর্থ আর শক্তি যে কতখানি অপচয় হচ্ছে তা বলার নয়। কিন্তু আমার তো মনে হয় এই তুলো থেকে যদি আমরা ভারতবর্ষে কাপড় তৈরি করতে পারতাম, তবে তা অনেক উৎকৃষ্ট শ্রেণীর হতো আর দামেও সস্তা হতো অনেক। তুমি জানো মামুনি, আমরা কোনো বিদেশি কাপড় কিনি না বা পরিধানও করি না। আমরা খদ্দরের তৈরি জামা কাপড় পরি। কারণ মনে হয় নিজেদের প্রয়োজনীয় জিনিস যতটা সম্ভব নিজের দেশ থেকে কেনাই এবং সেটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। আমরা যে খদ্দরের জামা কাপড় পরি তা আরও একটা কারণ আছে। আমাদের দেশের যেসব গরিব তাঁতি কঠিন পরিশ্রম করে সুতো কেটে খদ্দর তৈরি করছে, তাদের এতে সাহায্যও করা হয়। এখন তোমার কি মনে হচ্ছে ব্যবসা জিনিসটা বেশ জটিল ব্যাপার, তাই না? বড় বড় সব জাহাজ পণ্যদ্রব্য নিয়ে অনবরত এক দেশ থেকে আর এক দেশ পাড়ি দিচ্ছে আর করছে টাকার লেনদেন। আগে কিন্তু ব্যবসা বাণিজ্যের এত অবাধ সুবিধে ছিল না। মানুষ প্রথম যখন বসতি স্থাপন করে সে সময় ব্যবসা বাণিজ্য খুব সামান্যই হতো। সে সময় নিজের প্রয়োজনের যাবতীয় কিছু নিজেকেই জোগাড় করে নিতে হতো বা তৈরি করে নিতে হতো। অবশ্য তখনকার মানুষের চাহিদা খুব বেশি ছিল না। তারপরের ঘটনা তুমি তো জানোই, কেমন করে গোষ্ঠীর মানুষের মধ্যে শ্রমকে ভাগ করে দেয়া হলো আর কেমন করে সেই কার্যসূচি অনুযায়ী কাজ করে মানুষ নানান ধরনের কত কি তৈরি করলো। কখনো এমন হতেও দেখা গেছে একটা গোষ্ঠী হয়তো বিশেষ কোনো একটা জিনিস বেশি পরিমাণে উৎপন্ন বা তৈরি করেছে, আবার অপর কোনো গোষ্ঠীর হাতে ভিন্ন আরেকটি জিনিস বেশি পরিমাণে আছে। তখন তারা জিনিসের বদলে জিনিস দেওয়া নেওয়া করত। যেমন ধরো এক বস্তা শস্যের বদলে একটি গরু বা অন্য কোনো জিনিস পাল্টাপাল্টি হলো। তখন তো আর টাকা পয়সার সৃষ্টি হয়নি, সুতরাং জিনিস দেওয়া নেওয়া করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এতে অবশ্য অসুবিধে ছিল অনেক, কারণ এক বস্তা শস্য পেতে একটা গরু বা একাধিক ভেড়া নিয়ে যাওয়ার কষ্ট তো আছেই, ঝামেলাও অনেক। হয়তো অনেক দূরের পথ পাড়ি দিতে গিয়ে মাঝপথে গরু ভেড়ার খাবার গেল ফুরিয়ে বা অসুখ করে মরেই গেল। এই রকম হাজার অসুবিধে সত্ত্বেও এইভাবেই সেদিনের মানুষ শুরু করলো দেওয়া আর নেওয়ার ভেতর দিয়ে ব্যবসার সূত্রপাত। আর সময়ের সঙ্গে প্রয়োজন অনুযায়ী মানুষ তাকে উন্নত থেকে উন্নততর করতে লাগলো। তারপর মানুষ যখন সোনা রূপার খোঁজ পেল, সেগুলোকে ব্যবসার ব্যবহার করতে লাগলো। এসব জিনিস সঙ্গে করে নিয়ে যাওয়াও অপেক্ষাকৃত সহজ হতো তাদের পক্ষে। ক্রমে দ্রব্যের মূল্য হিসাবে মানুষ সোনা রূপা দিতে লাগলো। প্রথম যার মাথায় এই বুদ্ধি খেলে সে নিশ্চয়ই প্রচন্ড রকমের বুদ্ধিমান, তাই না? তখনও পর্যন্ত কিন্তু পয়সা তৈরি হয়নি। একটা ওজনদারিতে সোনা ওজন করে সেটা আরেকজনকে দেওয়া হতো। এইভাবে অনেক বছর চলার পর মুদ্রার প্রচলন ঘটল। ব্যবসা বাণিজ্য হলো আরও সহজ। একটা মুদ্রার মূল্য কি সেটা সকলের জানা থাকায় সেটাকে আর তখন ওজনে চড়াবার প্রয়োজন হতো না। তখন থেকে সর্বত্রই মুদ্রা বা টাকার ব্যবহার হতে লাগলো। কিন্তু আমাদের মনে রাখা উচিত, টাকা নিজে কোনো কাজ দেয় না, অন্য কোনো কিছুকে আমাদের পেতে সাহায্য করে মাত্র। এর বদলে আমরা অন্য জিনিস পাই। মামুনি, রাজা মিডাসের গল্প মনে করো। কত সোনা তার ছিল, কিন্তু খাবার কিছুই ছিল না। তাই বলছি, টাকা যখন ব্যবহার হয় তা দিয়ে যখন অন্য কোনো জিনিস আমরা পাই, তখনই টাকার সার্থকতা। অন্যথায় জমে বা পড়ে থাকা টাকার কোনো মূল্যই নেই। এখনো গ্রামে বা পাড়াগাঁয়ে গেলে দেখবে সেখানকার মানুষরা কখনো সখনো টাকা না দিয়ে জিনিস দেওয়া নেওয়া করে থাকে। কিন্তু যেহেতু টাকার ব্যবহার অনেক নির্ঝঞ্ঝাট, মানুষ এটাকেই বেশি করে গ্রহণ করেছে। কিছু নির্বোধ ব্যক্তি আছে যারা ভাবে টাকা নিজেই একটা মহামূল্যবান জিনিস, আর যত পারে টাকা সঞ্চয় করে জমিয়ে রাখে। এর থেকে একটা কথাই প্রমাণ হয়, এসব বোকা মানুষের দল জানে না টাকা কি, টাকার ব্যবহার কিভাবে মানুষ শিখল। ভাষা, লেখা ও সংখ্যা। আমরা ইতিপূর্বে বিভিন্ন সব ভাষা ও সেই সব ভাষাসমূহের একের সঙ্গে আর একের কি সম্পর্ক তা নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের একটু ভাবতে হবে কি করে ভাষার সূত্রপাত হলো। কিছু জন্তু জানোয়ারদের ভেতর আমরা দেখতে পাই তারাও কিছু শব্দ ব্যবহার করে। বাদরের গলায় যেমন তাদের সাধারণত কতগুলো চিৎকার বা শব্দ আছে, যেগুলো তারা প্রয়োজন মতো ব্যবহার করে।
লক্ষ্য করবে কিছু কিছু জন্তু জানোয়ার আছে যারা ভয় পেলে অদ্ভুত একরকম চিৎকার করে। তাদের সে অদ্ভুত চিৎকারটা হলো অন্যান্যদের আসন্ন বিপদের কথা জানিয়ে দেবারই সংকেত। খুব সম্ভব মানুষের ভেতর ভাষার সূত্রপাত ঐরকম একইভাবে হয়েছিল। সর্বপ্রথম ভাষা বলতে মানুষের মুখ দিয়ে যা বের হতো তা হলো কতগুলো খুব সাধারণ ধরনের চিৎকার। সেগুলোকে ভয় পেয়ে চেঁচানো বা অন্যদের সাবধান করে দেওয়ার সংকেত বলাই ভালো। তারপর এলো শ্রমজনিত চিৎকার। সকলে মিলে কোনো পরিশ্রমের কাজ করতে গেলে উৎসাহ পাবার জন্য এ ধরনের শব্দ বা চিৎকার করত। এখনো তুমি লক্ষ্য করলে দেখতে পাবে যখন রেল লাইন পাতা হয় বা ট্রাম লাইন পাতা হয়, সেই লম্বা লোহার তৈরি ভারী লাইনগুলোকে শ্রমিকরা সকলে মিলে তোলবার সময় তারস্বরে চিৎকার করে। কখনো বা কোনো কিছু ভারী বস্তু টানার সময়ও লোকেদের এরকম শব্দ করতে শোনা যায়। এমনকি দড়ি টানাটানি খেলার সময়ও মানুষ এই ধরনের চিৎকার না করে পারে না। এটাই হলো শ্রমজনিত চিৎকার। এর অর্থ হলো সকলে মিলে কোনো কঠিন পরিশ্রমের কাজ করার সময় এইভাবে চেঁচিয়ে উৎসাহ আনা। সম্ভবত এই পরিশ্রমজনিত চিৎকারই মানুষের মুখে ভাষার প্রথম সূচনা। ক্রমে ধীরে ধীরে অন্যান্য আরো কিছু শব্দের প্রচলন হতে লাগলো। সেগুলো খুবই সহজ সরল শব্দ, যেমন জল, আগুন, ঘোড়া, ভাল্লুক এই রকমের। সম্ভবত সে যুগে শুধুই বিশেষ্য পদের ব্যবহার ছিল, কোনো ক্রিয়াপদ ছিল না। যদি কোনো লোক বলতে চাইতো সে একটা ভাল্লুক দেখেছে, তাহলে সে শুধুমাত্র ভাল্লুক এই শব্দটি উচ্চারণ করতে পারত। তারপর আঙুল দিয়ে ঠিক যেমন করে ছোট্ট শিশু কোনো কিছুকে দেখিয়ে দেয় তেমনি করে দেখিয়ে দিত। সেজন্যই বুঝতে পারা যায় তখন আদতে বেশি কথাবার্তার প্রচলন ছিল না। তারপর ভাষার উন্নতি হলো, ছোট ছোট বাক্যের প্রচলন হলো। ক্রমে অপেক্ষাকৃত বড় হতে লাগলো সেই বাক্য। আমার মনে হয় সম্ভবত কোনো সময়ে সমস্ত মানুষ একই ভাষা ব্যবহার করত না, কিন্তু এমন একটা সময় ছিল যে সময় অতিমাত্রায় একাধিক ভাষা ছিল না। সে সম্বন্ধে তোমাকে আমি আগেই জানিয়েছি। সে সময় ভাষার সংখ্যা ছিল অতি স্বল্প। কালক্রমে সেই স্বল্প সংখ্যার ভাষাগুলোর প্রত্যেকটা উন্নত হলো এক একটা বৃহৎ ভাষার পরিবার রূপে। সভ্যতার প্রথম যুগে, অর্থাৎ যে সময়কার কথা আমরা আলোচনা করছি, তখন ভাষা অনেকটা উন্নত হয়ে গেছে। অনেক গীতও রচনা হয়ে গেছে। চরণ এবং গায়কেরা নিয়মিত সেসব গান গেয়ে বেড়াত। সেই সব দিনে লেখার খুব একটা অভ্যেস ছিল না। বইও খুব সামান্যই ছিল। মানুষকে নির্ভর করতে হতো তার স্মৃতিশক্তির উপর। ফলে স্মৃতিশক্তি হলো অত্যন্ত প্রখর। আর ছন্দবদ্ধ কবিতা মনে রাখাও অনেক সহজ। সেজন্যই আমরা দেখতে পাই যেসব দেশে প্রথম সভ্যতার সূচনা হয়, সেই সব দেশে ছন্দবদ্ধ কবিতা আর গাথা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এইসব গায়কেরা এবং চারণের দল বিশেষ করে মৃত নায়কদের প্রশস্তি গীত গাইতে ভালোবাসতেন। তখনকার দিনে মানুষের কাছে যুদ্ধের আকর্ষণও ছিল খুব বেশি রকম, আর সেজন্য সেই সময়ের গানগুলো রচনা করা হতো যুদ্ধক্ষেত্রের বীরত্ব ব্যঞ্জক ঘটনা নিয়ে। এই জিনিসটা আমরা ভারতবর্ষ এবং অন্যান্য দেশের বেলায়ও দেখতে পাই। তারপর যেভাবে লেখার সূত্রপাত হলো, সেও এক অতি কৌতূহলের ব্যাপার। চীনে ভাষা লেখার কথা আমি তোমাকে আগেই জানিয়েছি। পৃথিবীতে সমস্ত রকমের লেখার সূচনা হয়েছিল ছবি দিয়ে। ধরো কোনো মানুষ যদি ময়ূর সম্বন্ধে কিছু বোঝাতে চাইতো, তাহলে সর্বপ্রথম সে ময়ূরের একটা ছবি আঁকতে চেষ্টা করত। অবশ্য নিশ্চয়ই এভাবে খুব বেশি দিন ধরে লিখে যাওয়াও সম্ভবপর হয়নি। ক্রমশই ওই ছবিগুলোকে সহজ থেকে সহজতর করে মানুষ বর্ণমালার কথা চিন্তা করতে লাগলো এবং যথাসময়ে সেই চিন্তাকে কার্যে ফলপ্রসূ করল। বর্ণমালার সৃষ্টি হবার পর লেখার ব্যাপারটা আগের থেকে অনেক সহজ হয়ে গেল, আর এর ফলে মানুষের উন্নতি আরও দ্রুত গতিতে বৃদ্ধি পেতে লাগল। মানুষের সভ্যতার ইতিহাসের সংখ্যা এবং গণনার আবিষ্কার এক মহান অবদান। কল্পনা করা যায় না সংখ্যা সৃষ্টি হওয়ার আগে কিভাবে মানুষ ব্যবসাপত্র চালাতো। যে ব্যক্তি এই গৌরবময় কাজের পরিকল্পক, সে শুধু অসাধারণ বুদ্ধিমানই নয়, তার সৃজনী প্রতিভাও অসম্ভাবনীয়। প্রথমে ইউরোপে যে সংখ্যার প্রচলন হয়, সেগুলো ছিল কিছু মাত্রায় জ্যাবরা জোবরা। তুমি জানো মামুনি, এগুলোকে বলা হয় রোমান সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি। এইভাবে লেখার পদ্ধতিটা কেমন যেন খটোমটো আর শক্তও বটে। এভাবে লিখতে সময়ও নেয় বেশি। বর্তমানে পৃথিবীতে সকলেই যে সংখ্যা ব্যবহার করে তা অনেক উন্নত ধরনের। আমি বলছি
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই ধরনের সংখ্যার কথা। এগুলোকে আরবি সংখ্যা বলা হয়। কারণ ইউরোপের মানুষেরা এই ধরনের সংখ্যাগুলো আরবদের কাছ থেকেই জেনেছিল। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে মামুনি। আরবরা নিজেরাই এ ধরনের সংখ্যার বিষয়ে জেনেছিল ও শিক্ষা লাভ করেছিল ভারতীয়দের কাছ থেকে। সুতরাং একে ভারতীয় সংখ্যা বলে অভিহিত করাই আরো যুক্তিযুক্ত হবে। কিন্তু বড্ড দ্রুতগতিতে চলেছি আমি। এখনো আমরা আরবদের বিষয়ে আসিনি। নানান শ্রেণীর মানুষ। মামুনি, এখন তোমাদের মানে ছেলেমেয়েদের যেভাবে ইতিহাস পড়ানো হয়ে থাকে সেটা খুব অদ্ভুত লাগে আমার। বয়স্কদেরও এভাবেই পড়ানো হয়। ইতিহাস বলতে তারা শেখে রাজাদের ও অন্যান্য আরো কিছুর নাম, যুদ্ধের ঘটনা, স্থান, সাল, তারিখ ইত্যাদি। কিন্তু ইতিহাস মানে মুষ্টিমেয় কতগুলো লোকের রাজা হওয়ার বা সেনাপতি হওয়ার কাহিনী নয়। আর যুদ্ধের সাল তারিখ জানা থাকলে ইতিহাস পড়া হয় না। ইতিহাস আমাদের বলে দেবে একটা দেশের সাধারণ মানুষের কথা, তাদের জীবনযাপনের পদ্ধতি, তারা কি করত, তাদের চিন্তাধারা কেমন ছিল। ইতিহাস আমাদের বলে দেবে সেই সব মানুষের সুখ দুঃখের কথা, তাদের জীবনের চলার পথে যেসব কঠিন বাধা বিপত্তি এসেছিল আর সেগুলোকে তারা কিভাবে জয় করেছিল সেই কাহিনী। আমরা যদি এইভাবে ইতিহাস পড়ার অভ্যেস করি, আমরা অনেক কিছু শিখতে পারব। আমাদেরও যদি কখনো একই ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এইভাবে ইতিহাস পড়া থাকলে অনেক সময় তা আমাদের বাধা বিপত্তি অতিক্রম করতে সাহায্য করবে। বিশেষ করে অতীত সম্বন্ধে পড়া থাকলে আমরা বর্তমানের সঙ্গে তা তুলনা করে বুঝতে পারব। মানুষের ক্রমাগত ভালো হয়েছে না খারাপ হয়েছে, দেশ উন্নত হয়েছে না অনুন্নতই থেকে গেছে। অবশ্যই প্রত্যেকের উচিত যারা বড় হয়েছেন, যারা মহান বলে স্বীকৃতি পেয়েছেন, তাদের জীবনী পড়ে তার থেকে কিছু শিখতে চেষ্টা করা। কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই প্রাচীনকালে বিভিন্ন ধরনের সাধারণ মানুষ কি অবস্থায় থাকত সেটাও জানা উচিত। তোমাকে আমি অনেকগুলো চিঠি লিখেছি। এটা নিয়ে ২৪টা। এখনো পর্যন্ত আমরা খুব প্রাচীনকাল নিয়েই আলোচনা করছি। যে সময়ের কথা বিশেষ জানি না। কিন্তু একে আমরা কদাচ ইতিহাস বলতে পারি না। যদি একে তেমন কিছু আমাদের একান্তই বলতে ইচ্ছা করে, তো বলতে পারি ইতিহাসের উদয় মুহূর্ত, ইতিহাস জন্মের প্রথম শুভক্ষণ। এরপরে আমরা আলোচনা করব পরবর্তী যুগ নিয়ে। এই যুগের বিষয় আমাদের জানার পরিধি কিঞ্চিত বেশি। আর সময়টা আমরা ঐতিহাসিক সময় বলতে পারি। কিন্তু প্রাচীন সভ্যতা প্রসঙ্গের আলোচনা শেষ করার আগে আমরা আর একবার সেদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে দেখে নিতে চাই কি ধরনের বিভিন্ন মানুষ সে সময় বাস করত। আমরা আগেই জেনেছি কেমন করে প্রাচীন গোষ্ঠীর মানুষ শ্রমকে নানান শ্রেণীতে ভাগ করে নিয়ে বিভিন্ন রকমের কাজ করা শুরু করেছিল। তারপর আমরা জেনেছি কেমন করে গোষ্ঠীপতি নিজের পরিবারবর্গকে অন্যান্যদের থেকে ক্রমশ আলাদা করে নিয়ে এক বিশেষ পরিবার রূপে চিহ্নিত করালো ও নিজে শুধু কর্তৃত্ব প্রধান কাজগুলোই করতে লাগলো। তাকে উচ্চপদস্থ বলেই তখন গণ্য করা হলো। তার পরিবারবর্গ এক স্বতন্ত্র শ্রেণীভুক্ত হলো। এইভাবে দুটি শ্রেণীর মানুষের কথা আমরা জেনেছি। এক কর্তৃত্ব প্রধান, শাসনভার ন্যস্ত হুকুমকারী গোষ্ঠীর নিয়ন্তা, আর এক যারা হাতে নাতে কাজ করত। আর যাদের হাতে গোষ্ঠীর শাসনভার ছিল তাদের ক্ষমতাও ছিল প্রচুর। আর সে ক্ষমতাকে তারা চূড়ান্তভাবে ব্যবহার করত। এই ক্ষমতার বলেই তারা অন্যদের কাছ থেকে সবকিছুই অনেক বেশি করে আদায় করত। এইভাবে ক্রমশই তারা বড়লোক হতে লাগলো। তাই মামুনি, আমরা দেখতে পাই যে পৃথিবীতে শ্রম বিভাগের ফলেই শ্রেণী বিভাগের সূচনা হলো। রাজা, তার পরিবার ও পারিষদবর্গ এরা হলো দেশের পরিচালক। যুদ্ধক্ষেত্রেও এরাই পরিচালনা করত। এছাড়া অন্য কোনো কাজ এরা করত না। তারপর হলো মন্দিরের পুরোহিতগণ ও মন্দির সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা। তখনকার দিনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচনা করা হতো। এদের কাজ নিয়ে আমরা আবার আলোচনা করব। তৃতীয় শ্রেণীতে ছিল বণিক সম্প্রদায়। এরা ব্যবসায়ী, এক দেশ থেকে আরেক দেশে মাল বহন করে নিয়ে যেত, কেনা বেচা করত, আবার দোকানও খুলে বসত। চতুর্থ শ্রেণী অর্থাৎ কারিগর সম্প্রদায়। এরা সব রকমের জিনিস তৈরি করত, সুতা কেটে কাপড় বুনত, মাটির পাত্র তৈরি করত, আর তৈরি করত পিতলের, হাতির দাঁতের ও সোনার সুন্দর সুন্দর সব জিনিস।
এদের অধিকাংশই শহরের কাছাকাছি বা ভেতরে বাস করত, আবার গ্রামেও থাকতো অনেকে। একদম শেষের শ্রেণীভুক্ত শ্রমিক আর কৃষক। এরা কাজ করত মাঠে আর শহরে। সবকটা শ্রেণীর ভেতর এদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। অন্যান্য সমস্ত শ্রেণীর মানুষই এদের কাছ থেকে সুবিধা আদায় করত। রাজা, মন্দির ও পুরোহিত। আমাদের শেষের চিঠিতে আমরা দেখেছি মানুষের ভেতর ৫টা শ্রেণী গড়ে উঠেছিল। এর মধ্যে শ্রমিক ও কৃষক শ্রেণী ছিল বৃহত্তম। কৃষকেরা জমি চাষ করে খাদ্যশস্য ফলিয়েছে। তা যদি তারা না করত, তবে মানুষ খাবার পেত না। পেলেও তা হতো যৎসামান্য। তা দিয়ে গোটা দেশের চাহিদা মেটানো সম্ভব হতো না। সুতরাং কৃষকদের প্রয়োজন ও গুরুত্ব অনস্বীকার্য। তাদের ছাড়া মানুষকে উপবাসী থাকতে হতো। কি মাঠে কি শহরে শ্রমিকরাও অত্যন্ত প্রয়োজনীয় কাজ করেছে। শ্রমিকদের চাহিদাও সমভাবে অনস্বীকার্য, কিন্তু যদিও অক্লিষ্ট কর্ম। এই দুটি শ্রেণীর মানুষের অবদানের তুলনা হয় না। এদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রতিটি মানুষের কাছে খুব বেশি রকম। তবুও এরা পরিশ্রমের মূল্য খুব সামান্যই পেয়েছে। তারা যা উৎপাদন করত তা সবই চলে যেত অন্যদের ঘরে। বিশেষ করে যেত রাজা, তার পরিষদবর্গ ও অন্যান্য হোমরা চোমরাদের ঘরে। আমরা জানি সে যুগে রাজা ও তার পরিষদবর্গ অপরিসীম ক্ষমতার অধিকারী ছিল। গোষ্ঠীর প্রথম যুগে জমি ছিল সম্পূর্ণভাবে গোষ্ঠীর, কোনো ব্যক্তি বিশেষের নয়। কিন্তু রাজতন্ত্রের উদয়ের সঙ্গে সঙ্গে তারা জানিয়ে দিল জমির মালিক তারাই। এইভাবেই তারা হয়ে গেল জমিদার। আর কৃষকরা, যাদের অক্লান্ত কঠিন পরিশ্রম জমিতে প্রাণ সঞ্চার করল, তারা হয়ে রইল যাকে বলে সেবক, ভৃত্য। কৃষকরা জমি থেকে যা কিছু উৎপন্ন করত তা ভাগ করার পর তার একটা বৃহৎ অংশ চলে যেত জমিদারের ঘরে। কোনো কোনো মন্দিরেরও জমি ছিল, জমিদারও ছিল। এসো মামুনি, আমরা এবার এইসব মন্দির ও তার পুরোহিতদের বিষয়ে একটু আলাপ আলোচনা করি। আমার আগের একটা চিঠিতে আমি তোমায় জানিয়েছি সেই প্রাচীন বর্বর মানুষগুলোই সর্বাগ্রে ধর্ম ও ঈশ্বর সম্বন্ধে চিন্তা করতে শুরু করে। তারা তখন অনেক কিছুই বুঝতো না, আর যেটা না বুঝতো তাকে তারা অসম্ভব ভয় পেত। বিশেষ করে প্রকৃতির খামখেয়ালি তাদের কাছে এক চরম আতঙ্কের বস্তু ছিল। সবকিছুর মধ্যে তারা তাদের অদৃশ্য দেবদেবীকে কল্পনা করত। পাহাড়, নদী, সূর্য, বৃক্ষ, প্রাণী এবং আরো অনেক কিছুর মধ্যে তারা বিশেষ শক্তির কল্পনা করত। অহেতুক ভয়ের বশবর্তী হয়ে তারা ভাবত ঈশ্বর তাদের শাস্তি দেবার জন্য সদা সর্বদা উদ্যত। তাদের কল্পনায় ঈশ্বর ছিল তাদেরই মতো বদমেজাজি ও নিষ্ঠুর। লোকেরা সবসময় তাকে সন্তুষ্ট রাখতে চাইত, আর যা মন চাইত তাই উৎসর্গ করত। এই দেবতাদের জন্য গড়ে উঠল মন্দির। মন্দিরের অভ্যন্তরে থাকত একটি বিশেষ কক্ষ, যাকে পরম পবিত্র স্থান রূপে গণ্য করা হতো। আর এই কক্ষেই থাকত সেই দেবতার মূর্তি যাকে তারা পুজো করত। চোখের সামনে কোনো কিছুকে দেখতে না পেলে তারা তার পুজো করতে পারত না। এটা একটু কঠিন ব্যাপার। সাধারণত দেখবে একটা ছোট শিশু চোখের সামনে কোনো কিছুকে দেখলে তবেই তার সম্বন্ধে চিন্তা করার শক্তি পায়। সম্পূর্ণ অদেখা কোনো কিছুকে শিশুরা চিন্তা করতে পারে না। সেই প্রাচীন যুগের মানুষের অনুভূতিও অনেকটা শিশুদের মতোই ছিল। সেই জন্যই চোখের সামনে কল্পিত জনের মূর্তি রেখে তারা পুজো করার রেওয়াজ আনল। একটা অদ্ভুত ব্যাপার হলো, এইসব মূর্তি সাধারণত খুব বিশ্রী রকমের ভয়াবহ দেখতে হতো। কোনোটা জন্তুর, কোনোটা বা অর্ধেকটা মানুষের, বাকি অর্ধেকটা জন্তু। এমনকি আরো উদ্ভট ধরনের সব মূর্তি ছিল। একসময় মিশরের লোকেরা বেড়ালের পুজো করত, আবার একসময় বাদরের পুজোও করেছে। কেন যে মানুষ এসব বিদঘুটে জন্তু জানোয়ারদের মূর্তি গড়ে পুজো করত বোঝা দুষ্কর। যদি কোনো মূর্তির পুজো করতে হয়, সেটা একটা সুন্দর মূর্তি করলেই তো পারত। আমার মনে হয় ঈশ্বর আতঙ্কময় এই মহামন্ত্রী তাদের ওই সব ভয়াবহ মূর্তি গড়তে অনুপ্রাণিত করেছিল। সে যুগের মানুষ এখনকার মানুষের মতো একেশ্বরবাদী অথবা একটি শক্তিতে বিশ্বাসী ছিল না। তাদের তখন ধারণা ছিল দেবদেবীরা সংখ্যায় অজস্র। এমনকি এ নিয়ে তারা নিজেদের ভেতরে রীতিমতো ঝগড়া বাঁধিয়ে বসত। ভিন্ন ভিন্ন দেশে ও শহরে বিভিন্ন দেবদেবীর পূজা করা হতো। সে যুগের মন্দিরগুলো পূজারী ও পূজারিনীতে ভর্তি থাকত। সাধারণত পুরোহিতেরা পড়তে লিখতে জানত ও অন্যান্যদের থেকে আরো জ্ঞানী হতো।
সেই জন্য তারাই তখন রাজার মন্ত্রণাদাতার কাজ করত। তখনকার সময় বই লেখা ও তার প্রতিলিপি তৈরি করার কাজগুলো পুরোহিতরাই করত, কারণ তারাই ছিল সেদিনকার মানুষের কাছে বিদ্বান ও জ্ঞানী। বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধার কাছে চিকিৎসকের কাজও তারাই করত। মানুষকে তারা সবসময় বোঝাতে চাইতো নিজেরা কত চালাক, আর এই জন্য কিছু চাতুর্যপূর্ণ কৌশল দেখিয়ে মানুষকে হতভম্ব করে তারা তাদের কার্যোদ্ধার করত। সাধারণ মানুষ ছিল অত্যন্ত সরল আর অজ্ঞ। তারা পুরোহিতকে জাদুকর ভেবে ভয় করে চলত। এই চতুর পুরোহিত গোষ্ঠী এমনভাবে নিজেদের প্রভাব বিস্তার করেছিল যে সাধারণ মানুষেরা এদের ছাড়া কোনো মতেই চলত না। মানুষকে তারা দৈনন্দিন জীবনে এদের কোনো না কোনো সাহায্য নিতেই হতো। যেহেতু তারাই ছিল সবচেয়ে জ্ঞানী, মানুষ কোনো বিপদে পড়লে বা অসুস্থ হলেই তাদের কাছে ছুটত উপদেশ নেবার জন্য। তারা লোকদের জন্য বড় বড় উৎসবগুলোর ব্যবস্থা করত। তখনকার দিনে বিশেষ করে সাধারণ মানুষের জন্য কোনো দিনপঞ্জি ছিল না। উৎসব দিয়েই মানুষ তখন দিন গণনা করত। এই পুরোহিতেরা প্রায়ই লোকদের ঠকিয়ে ভুল পথে চালিত করত। অবশ্য এটাও ঠিক, তারা মানুষকে উন্নতির পথে সাহায্যও করেছে। এমনও হতে পারে মানুষ সর্বপ্রথম যখন শহরে এসে বাস করতে শুরু করলো, সেই সময় যারা এইসব মানুষকে পরিচালনা করেছে তারা রাজা নয়, পুরোহিত। তারপর রাজাদের অভ্যুত্থান হলো। পরিচালকের স্থান তখন পুরোহিতের বদলে রাজারা গ্রহণ করল। এর আরেকটা কারণ, রাজারা ছিল যুদ্ধে পটু। কোনো কোনো দেশে এমনও দেখা গেছে যে রাজা সেই পুরোহিত, যেমন মিশরের ফেরাওগণ। একসময় মিশরের সাধারণ মানুষ এই ফেরাওদের সত্যি সত্যি অর্ধ দৈব অর্ধ ঈশ্বর বলে মনে করত। ফেরাওদের মৃত্যুর পর মানুষ তাদের ঈশ্বর জ্ঞানে পূজা করত। অতীত দিনের স্মৃতি। মামনি, চিঠি পড়তে পড়তে তোমার কি ক্লান্তি বোধ হচ্ছে? আমার মনে হয় এবার বোধহয় তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। আমি ঠিক করেছি এখন কিছুদিন আর তোমায় নতুন কোনো কিছু সম্বন্ধে লিখব না। আমি চাই এতদিন ধরে আমরা যেসব জেনেছি এখন সেগুলো নিয়েই তুমি একটু চিন্তা করো। মাত্র কয়েকটা চিঠির ভেতর দিয়ে আমরা লক্ষ লক্ষ বছর পার হয়ে এসেছি। সেই একদম শুরুতে পৃথিবী যখন সূর্যের কণা মাত্র এক অংশ ছিল, তখন থেকে শুরু করে তারপর সূর্য থেকে তার বিচ্ছিন্ন হওয়া ও আস্তে আস্তে ঠান্ডা হওয়া সবই জেনেছি। তারপর জেনেছি চাঁদের উদয় হওয়ার কাহিনী ও দীর্ঘ সময় যাবৎ পৃথিবীর নিষ্প্রাণ অস্তিত্বের কথা। তারপর লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে জীবনের স্পন্দন অনুভূত হতে লাগলো। আচ্ছা মামুনি, লক্ষ বছর কতখানি সময়? তোমার কোনো ধারণা আছে? লক্ষ বছর যে কতখানি সময়, তা যে কি ভীষণ দীর্ঘ অন্তহীন, সে কল্পনা করা একরকম অসম্ভব ব্যাপার। তোমার বয়স এখন মাত্র 10 বছর। তুমি একদিন বড় হবে, হবে তরুণী, বুড়ি। শতবর্ষ তোমার কাছে কি ভীষণ দীর্ঘ সময়, তাই না মামুনি? তাহলে ভাবো, তারপরে হাজার আর লক্ষ। থাকবে, ভয় হচ্ছে শেষকালে মাথা গুলিয়ে যাবে। আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে এই বিরাট সময়ের পরিধিকে ধরতে পারবো না। আমরা হয়তো ভাবি আমাদের কত জরুরি কাজ রয়েছে, আর আমরা এসব সামান্য ছোটখাটো জিনিস নিয়ে নিজেদের বিব্রত করছি। কিন্তু বিশ্ব ইতিহাস জন্মের প্রথম শুভক্ষণের এই যে ক্ষুদ্র ঘটনা, তার ভূমিকা যে কি অপরিসীম, তা তো আমরা দেখেছি। ইতিহাসের এই বিশাল সময়ের অন্তত কিছুটা সম্বন্ধেও আমাদের জেনে রাখা বা পড়া অন্তত প্রয়োজন। তাহলে সময় বিশেষে আর আমরা এসব ছোটখাটো জিনিস নিয়ে নিজেদের বিব্রত করব না। এসো আমরা আরেকবার অতীতের দিকে ফিরে তাকাই। স্মরণ করি সেই সুদূর অন্ধকার অতীত দিনের কথা, যেদিন ভূপৃষ্ঠের উপর কোনো প্রাণের স্পন্দনই ছিল না। তারপর অনন্তকাল পরে প্রথম আবির্ভাব ঘটল সামুদ্রিক প্রাণীর। পৃথিবীর কোথাও সেদিন মানুষের চিহ্ন মাত্র ছিল না। তাহলে তো জন্তু জানোয়ারের দল দিব্যি আনন্দে দিন কাটাত পৃথিবীর বুকে, তাই না মামুনি? কারণ লক্ষ লক্ষ বছর ধরে তো কোনো মানুষেরই আবির্ভাব ঘটেনি। সুতরাং সেই সময়টাতে এসব প্রাণী নির্ভয়ে পৃথিবীর বুকে বিচরণ করে বেরিয়েছে। কোনো মানুষ না থাকায় তাদের শিকার করবারও কেউ ছিল না। অবশেষে পৃথিবীর বুকে যেদিন প্রথম মানুষ এলো, সেদিন সে ছিল ক্ষুদ্র, নিরীহ ও দুর্বলতম এক প্রাণী মাত্র। হাজার হাজার বছর ধরে অসাধারণ চেষ্টায় মানুষ শক্তি সঞ্চয় করল, বুদ্ধি সঞ্চয় করল। তারপর সে হয়ে গেল প্রাণী জগতের প্রভু। পৃথিবীর অন্যান্য আর যত প্রাণী সব রইল মানুষের কৃতদাস,
রূপান্তরিত হলো মানুষের ভৃত্যে। তারপর আমরা এসে পৌঁছলাম সভ্যতার জন্মলগ্নে। আমরা জানলাম সভ্যতার শুরু কেমন করে হয়েছিল। পরে আমরা তা বুঝবার চেষ্টা করব। আমরা অবশ্য লক্ষ লক্ষ বছরের অন্তবিহীন পথ পেরিয়ে আসতে পারিনি। আমাদের চিঠির ভেতর দিয়ে আমরা যে পথ অতিক্রম করে এসেছি তা বড়জোর ৪ থেকে ৫,০০০ বছরের হবে। কিন্তু আগের সেই লক্ষ লক্ষ বছরের তুলনায় এই ৪-৫ হাজার বছর সম্বন্ধে আমরা অনেক বেশি জানি। এই সময়টাতেই, অর্থাৎ এই ৪-৫ হাজার বছর ধরে ইতিহাসের ও মানুষের বিকাশ পূর্ণমাত্রায় আর যথার্থভাবেই হয়েছিল। যখন বড় হবে তখন এ সময়কার সব কথা ইতিহাস পড়ে জানতে পারবে তুমি। আমি এ বিষয়ে খুব সামান্যই লিখব। তোমায় শুধুমাত্র একটা ধারণা করিয়ে দিতে চাই আমাদের এই ছোট্ট জগতে মানুষের জীবনে কি কি ঘটেছিল। জীবাশ্ম ও ধ্বংসাবশেষ। মামুনি, অনেকদিন হয়ে গেল আমি তোমায় কোনো চিঠি লিখিনি। আমরা আমাদের আগের সব চিঠিপত্রের মাধ্যমে প্রাচীন যুগ সম্বন্ধে যত আলোচনা করেছি, আমার শেষ দুটো চিঠিতে তারই স্মৃতিচারণ করাচ্ছিলাম তোমাকে। আমি তোমাকে শিলীভূত মাছের ছবি দেওয়া কিছু পোস্টকার্ড পাঠিয়েছিলাম, যাতে জীবাশ্ম জিনিসটা কি তার একটা কিঞ্চিত ধারণা হয়। মুসৌরিতে যখন আমাদের দেখা হয়, সেখানে আমি তোমাকে অন্যান্য সব নানান ধরনের জীবাশ্মের ছবি দেখিয়েছিলাম। তোমার নিশ্চয়ই মনে আছে। বিশেষ করে কতগুলো সরীসৃপ প্রাণীর জীবাশ্মের ছবির কথা তোমার হয়তো মনে আছে। সরীসৃপ প্রাণী কাদের বলে জানো? যারা বুকের সাহায্যে হাঁটে তাদের বলে সরীসৃপ। যেমন সাপ, কুমির, গিরগিটি, টিকটিকি ও কাছিম। আগেকার যুগের যেসব সরীসৃপ প্রাণী ছিল তারাও বর্তমানের সরীসৃপদেরই অন্তর্ভুক্ত। তবে তাদের চেহারা ছিল অন্য রকমের, আর আয়তনেও তারা হয়তো খুব বড়। তোমার মনে আছে দক্ষিণ কেনসিংটনের জাদুঘরে কতগুলো বিরাট ও ভয়ঙ্কর পশুর জীবাশ্ম দেখেছিলে? এই জীবাশ্মগুলোর কোনো কোনোটা ৩০-৪০ ফিট পর্যন্ত লম্বা ছিল। মানুষের থেকেও আকৃতিতে বড় একটা ব্যাঙের জীবাশ্ম ছিল। তখন যেসব বাদুড় উড়ে বেড়াতো, আকারে এক একটা বিশাল। বিশেষত ইগুয়ানডন নামে এক রকমের জন্তু ছিল, যারা দাঁড়ালে উচ্চতা একটা ছোটখাটো গাছের মাথা ছুত। প্রাচীন সব গাছগাছরার জীবাশ্ম তুমি দেখেছ। পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর ফার্ন গাছ, নানান রকমের পাতা ও পাম গাছ জন্মাতো, সেই সবের জীবাশ্ম। সরীসৃপের আবির্ভাবের অনেক পরে পৃথিবীতে এলো স্তন্যপায়ী প্রাণীরা। এই প্রাণীরা তাদের সন্তানদের স্তন্যপান করাতো। আজকে আমাদের চতুর্দিকে যত প্রাণী দেখতে পাই, এমনকি আমরা নিজেরাও এই স্তন্যপায়ী জীব। প্রাচীন যুগের সেই সকল স্তন্যপায়ী জীবের সঙ্গে বর্তমান যুগের স্তন্যপায়ী প্রাণীদের খুব বেশি পার্থক্য অবশ্য লক্ষ্য করা যায় না। এক বলতে পারা যায়, প্রাচীন যুগের সেই সব স্তন্যপায়ী প্রাণী আকারে বৃহৎ ছিল। অবশ্য সরীসৃপ প্রাণীদের মতো অতটা বৃহৎ নয়। বিরাট সুরওয়ালা হাতি ছিল, আর ছিল মস্ত বড় ভাল্লুক। মানবদেহের জীবাশ্মও তো তুমি দেখেছ মামনি। অবশ্য শুধু হাড় আর খুলি থাকায় মানুষের দেহের জীবাশ্ম দেখতে এমন কিছু ভালো লাগে না। এর থেকে অনেক বেশি চিত্তাকর্ষক সে যুগের মানুষদের তৈরি নানা রকম পাথরের অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি। মিশর দেশের সমাধিস্থানের আর মমিদের কিছু ছবিও আমি তোমায় দেখিয়েছিলাম। তোমার মনে আছে কিনা জানি না। এর মধ্যে কোনো কোনোটা ছিল বেশ সুন্দর। কাঠের সবাধারের গায়ে মানুষ চিত্রিত করে রেখেছিল তাদের সুদীর্ঘ কাহিনী। থিবস নগরে যেসব মিশরীয় সমাধিস্থানগুলো ছিল, তার দেওয়ালের গায়ে সেসব আঁকা ছিল। সেগুলো সত্যিই সুন্দর, খুবই চিত্তাকর্ষক। মিশর দেশের থিবস নগরীর বহু প্রাচীন মন্দির আর প্রাসাদের ধ্বংসাবশেষের ছবিও তোমাকে আমি পাঠিয়েছি। তাতে তুমি দেখবে সেই সময় সেখানকার মানুষ প্রকাণ্ড থামওয়ালা বিরাট বিরাট সব প্রাসাদ আর মন্দির নির্মাণ করেছিল। থিবস নগরের কাছে একটা বিশাল মূর্তি আছে, এর নাম কলোসাস অফ মেমন। তোমাকে আমি আরো যেসব ছবি পাঠিয়েছি তার ভেতর আছে কিছু মন্দির আর অট্টালিকার ধ্বংসাবশেষের ছবি। এগুলো সব কর্ণাক প্রদেশের মন্দির আর অট্টালিকার ছবি। কার্নাকের অবস্থান ছিল উত্তর মিশরে। সবই ভেঙে চুরে গেছে, ধসে পড়েছে। তবুও এই জরাজীর্ণ ধ্বংসস্তূপের ছবি থেকেই তুমি একটা ধারণা করতে পারবে যে সে যুগে মিশরের মানুষ স্থাপত্যবিদ্যায় কতখানি উন্নতি সাধন করেছিল। তুমি বুঝতে পারবে অট্টালিকা তৈরির বিষয়ে অনন্য সাধারণ পারদর্শিতা ও নিপুণতা অর্জন না করলে এই ধরনের বৃহৎ বৃহৎ অট্টালিকা ও মন্দির নির্মাণ করে যাওয়া কখনোই সম্ভব হতো না তাদের পক্ষে। অতীত ইতিহাসের সংক্ষিপ্ত পর্যালোচনা আমরা এখানেই শেষ করছি।
পরবর্তী চিঠিতে আমরা আবার এগিয়ে যেতে শুরু করব। আর্যরা ভারতে এলো। এ পর্যন্ত আমরা খুবই প্রাচীন যুগের বিষয় নিয়ে আলোচনা করে এসেছি। এখন আমাদের আলোচনা হবে মানুষ কেমন করে উন্নতি করলো, তারা কি করত। প্রাচীনতম এই সময়টাকে বলা হয় প্রাগৈতিহাসিক, মানে ইতিহাস সৃষ্টি হওয়ারও আগে। আর এজন্যই সেই সময়কার যথার্থ কোনো ইতিহাসও আমরা পাই না। তখনকার অনেকটাই আমাদের আঁচ করে নিতে হয়। এখন আমাদের আলোচনা যে স্তরে এসে পৌঁছেছে, এটাকে ইতিহাস শুরুর সীমানা বলা যেতে পারে। এসো মামুনি, আমাদের ভারতবর্ষে তখন কি হতো সেটা একটু দেখা যাক। আমরা আগেই জেনেছি অতি প্রাচীন যুগে ভারতবর্ষেও মিশর দেশের সভ্যতার মতো একটা সভ্যতা গড়ে উঠেছিল। ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল। বড় বড় নৌকোয় করে ভারতীয় দ্রব্য মিশরে, মেসোপটেমিয়া ও আরও অন্যান্য দেশে পাঠানো হতো। ভারতবর্ষে সেই সময় যারা বাস করত তাদের বলা হতো দ্রাবিড় জাতি। বর্তমানে দক্ষিণ ভারতের মাদ্রাজ ইত্যাদি অঞ্চলে যেসব মানুষ আমরা দেখি, এরাই হচ্ছে সেই দ্রাবিড় জাতির বংশধর। এই দ্রাবিড় জাতিরা পরে আর্যদের দ্বারা আক্রান্ত হয়। উত্তর দিক থেকে এসে আর্যরা দ্রাবিড়দের উপর আক্রমণ হানে। মধ্য এশিয়ায় এই আর্যরা তখন বিপুল সংখ্যায় বসবাস করত। কিন্তু সেখানে তাদের সকলের জন্য খাবারের জোগাড় করা সম্ভব না হওয়ায় তারা অন্যান্য নানান দেশে ছড়িয়ে পড়তে লাগলো। তাদের একটা বিরাট সংখ্যা চলে গেল পারস্যে, কিছু গেল গ্রিস দেশে ও আরও পশ্চিমে। ভারতবর্ষেও তারা আসতে লাগলো। কাশ্মীরের নিকটবর্তী পাহাড়ের উপর দিয়ে এই আর্যরা কাতারে কাতারে আসতে লাগলো। এই আর্যরা যুদ্ধ করতে ওস্তাদ ছিল। তারা দ্রাবিড়দের মেরে তাড়াতে লাগলো। উত্তর পশ্চিম দিক থেকে এই আর্য জাতিরা সমুদ্র তরঙ্গের মতো অফুরন্ত সংখ্যায় ভারতে প্রবেশ করতে লাগলো। হয়তো প্রথমে দ্রাবিড়গণ এদের বাধা দিয়েছিল, রুখবার চেষ্টা করেছিল, কিন্তু ক্রমাগত আর্যরা সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় শেষে আর এদের থামানো দ্রাবিড়দের পক্ষে সম্ভব হয়নি। দীর্ঘদিন যাবৎ আর্যরা শুধুমাত্র পাঞ্জাব আর আফগানিস্তানেই থাকল। তারপর তারা ক্রমশ আরও নিচের দিকে আসতে থাকে, আর এখন যেখানে যুক্তপ্রদেশ অর্থাৎ আমরা যেখানে থাকি সেইখানে এসে বসবাস শুরু করে। এইভাবে তারা মধ্য ভারতের বিন্ধ্য পর্বতেও তাদের বসতি করেছিল। সেই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুবই দুরূহ আর বিপজ্জনক ছিল, কারণ চারদিকেই তখন বন জঙ্গল। দীর্ঘকাল যাবৎ আর্যরা বিন্ধ্য পর্বতের উত্তর দিকে বাস করল। তারপরে তাদের অনেকেই পর্বত পার হয়ে দক্ষিণের পথে পাড়ি দিল। কিন্তু তাই বলে সবার পক্ষে যাওয়া সম্ভব হল না। তাই দক্ষিণ ভারত প্রধানত দাবির প্রধানই থেকে গেল। আর্যদের ভারতবর্ষে আসার কাহিনী পড়তে ভারী মজা লাগে। আমাদের অনেক প্রাচীন সংস্কৃত বই আছে যা থেকে তুমি এই আর্যদের বিষয়ে অনেক কিছু জানতে পারবে। এইসব প্রাচীন সংস্কৃত গ্রন্থের ভেতর বেদ হলো অন্যতম। এই বেদের রচনাও নিশ্চয় সেই সময়ই হয়েছিল। বেদের মধ্যে প্রাচীনতম হল ঋগ্বেদ। ঋগ্বেদ পড়লে জানা যায় তখনকার ভারতবর্ষের কোনো কোনো স্থান আর্যদের অধিকারে ছিল। এছাড়াও আরও অন্যান্য বেদ ও প্রাচীন সংস্কৃত গ্রন্থ আছে, আর আছে পুরাণ। এগুলো থেকে আমরা জানতে পারি আর্যরা কিভাবে কেমন করে নিজেদের ছড়িয়েছিল। তুমি হয়তো এইসব প্রাচীন গ্রন্থের বিষয়ে তেমন কিছু জানো না। যত বড় হবে তত বেশি জানতে পারবে। কিন্তু এখনো তুমি অনেক গল্পই জানো যেগুলো পুরাণ থেকে চলে আসছে। আরও কিছু পরে রামায়ণের মতো গ্রন্থকে পেলাম, আর তারও কিছু পরে পেলাম মহাভারতকে। এই সকল গ্রন্থ থেকেই আমরা জানতে পারি আর্য জাতিরা যে সময় শুধু পাঞ্জাব আর আফগানিস্তানে বসবাস করত, সেই সময় এই স্থানকে তারা ব্রহ্মবর্ত বলে পরিচয় দিত। আফগানিস্তানকে তখন বলা হতো গান্ধার প্রদেশ। মহাভারতের গান্ধারীকে মনে আছে তোমার? মহাভারতের এই গান্ধারী হচ্ছেন গান্ধার প্রদেশের বা আফগানিস্তানের মেয়ে, তাই তার নাম হলো গান্ধারী। এখন আফগানিস্তান একটি ভিন্ন দেশ, কিন্তু সেই সময় ভারতেরই একটি অংশ ছিল। তারপর আর্যরা ক্রমশ নামতে নামতে যখন গঙ্গা আর যমুনার সমতল ভূমিতে এসে পৌঁছল, তখন তারা সমগ্র উত্তর ভারতের নাম দিল আর্যাবর্ত। মানুষের প্রথম বসতি স্থাপনের সময় মানুষ যেমন নদীর ধার বেছে নিয়েছিল, এই আর্যরাও তেমনি ভারতবর্ষের নদীর ধারের শহরগুলোতেই তাদের বসতি গড়ে তুলেছিল। কাশী, বারাণসী বা প্রয়াগ ইত্যাদি অনেক শহরই নদীর কিনারে অবস্থিত। আর্যরা ভারতবর্ষ পছন্দ করল কেন?
আর্যরা আমাদের ভারতবর্ষে এসেছিল ৫ থেকে ৬ হাজার বছর আগে। সম্ভবত হতে পারে আরও আগে। তারা সকলে একসঙ্গে দলবদ্ধ হয়ে আসেনি। প্রথমে এসেছে সৈন্যবাহিনীর পর সৈন্যবাহিনী, তারপর গোষ্ঠী, তারও পরে পরিবারের দল। শত শত বছর ধরে ক্রমাগত এইভাবেই তারা এসেছে। কল্পনা করে দেখো মামনি, একত্রে চলেছে বিশাল সুদীর্ঘ এক যাত্রী দল। সঙ্গে নিয়ে চলেছে তারা তাদের গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র, অসংখ্য গরুর গাড়ি আর নানান গৃহপালিত জন্তুর পিঠ বোঝাই করে। এখন ভ্রমণকারীরা যেভাবে আসে, তারা সেভাবে আসেনি। তাদের ফিরে যাবার কোনো উপায়ই ছিল না। তারা এসেছিল চিরতরে বসবাস করার জন্য এবং প্রয়োজন হলে যুদ্ধ করে মরতে। এই পণ নিয়েই সেদিন তারা ভারতবর্ষের পথে পাড়ি দিয়েছিল। তোমাকে আগেই বলেছি, তাদের বেশিরভাগটাই এসেছিল উত্তর পশ্চিমের পাহাড় পর্বত অতিক্রম করে। তাদের কিছুটা অংশ অবশ্য পারস্য উপসাগর থেকে বের হয়ে সমুদ্রপথে ভারতে এসে প্রবেশ করে এবং তাদের ছোট ছোট জাহাজ নিয়ে সিন্ধু নদীতে উপস্থিত হয়। বলতে পারো মামনি, এই আর্য জাতিরা কি পছন্দ করত? আর্যদের লেখা নানান বই থেকে আমরা তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। তাদের লেখা এইসব বইয়ের মধ্যে বেদ হল পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। সম্ভবত ওইসব গ্রন্থের সূত্রপাত শুধু লিখেই হয়নি। এ গ্রন্থে যা লেখা হয়েছে সেসব মানুষ আগে থেকেই জানত। মানুষের মুখে মুখে চলে আসছিল সেই সব কথা। লোকদের এগুলো সব মুখস্থই ছিল ও তারা আবৃত্তিও করত। কখনো কখনো সুর করে গেয়েও অপরকে শোনাত। এসব বইয়ে যে সংস্কৃত ব্যবহার করা হয়েছে তা এত সুন্দর আর মিষ্টি যে তুমি ইচ্ছে করলে সেগুলো গান হিসেবেও গাইতে পারো। এমনকি আজও কোনো সংস্কৃত জানা ব্যক্তি তার উদাত্ত মধুর কণ্ঠে যদি বেদ আবৃত্তি করে শোনায়, সে শোনা হবে এক পরম আনন্দদায়ক। হিন্দুরা বেদকে এক পরম পবিত্র গ্রন্থ বলে মনে করে। কিন্তু বেদ শব্দের অর্থ কি? বেদ মানে প্রজ্ঞা, জ্ঞান। বেদশাস্ত্রে যেসব শিক্ষা বা জ্ঞানের কথা আছে, সেই সময়কার জ্ঞানী ব্যক্তিদের মতে তার সংকলক হচ্ছে মুনি ঋষিরা। সেই সময় রেলগাড়ি, ডাক ও তার বিভাগ, চলচ্চিত্র কিছুই ছিল না। অবশ্য তার মানে এই নয় যে তখন লোকে সব বিষয়ে অজ্ঞ ছিল। অনেকে মনে করে সেই সময়কার জ্ঞানী মানুষ বর্তমানের তুলনায় অনেক বেশি জ্ঞানী ছিল। তারা জ্ঞানী ছিল কিনা সে প্রশ্ন অবান্তর। কিন্তু তারা এমন সুন্দর সব বই লিখে গেছে, যে বই আজও পরম আগ্রহে আর যত্নে মানুষ বুকে করে রেখেছে। এই থেকেই বোঝা যায় প্রাচীন দিনে সেই মানুষগুলো ছিল কতখানি মহাজ্ঞানী। মামনি, আমি তোমাকে আগেই বলেছি, এইসব বেদ গ্রন্থ প্রথমেই লেখা হয়নি। প্রথমে মানুষ এগুলোকে মনে রেখে দিয়েছিল। মানুষের মুখে মুখে ফিরত বেদের কথাগুলো। এইভাবে বংশ পরম্পরায় মানুষের মুখে মুখে বেদ আবৃত্তি হয়ে আসতে লাগলো। তাদের স্মৃতিশক্তি কি অদ্ভুত ছিল, ভাবলে হতভম্ব হয়ে যেতে হয়। আমাদের মধ্যে কজন আছে যে সমগ্র বই মুখস্থ করে মনে রাখার মতো অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী? বিশেষত বেদের মতো গ্রন্থ আছে কি কেউ এখন? যে সময় এইসব বেদগ্রন্থ লেখা হয় তাকে বলা হয় বৈদিক যুগ। সর্বপ্রথম যে বেদগ্রন্থটি লেখা হয় তার নাম ঋগ্বেদ। এই ঋগ্বেদে আছে শুধু স্তব, স্ত্রস্ত আর গান। এগুলো আর্যরা আগে নিয়মিত গাইতেন। লঘুচিত্তের মানুষ এই আর্যরা ছিল খুব দুঃসাহসিক আর হুল্লুরে। এরা কখনো মন খারাপ করে নিরানন্দভাবে থাকত না। তাদের খুব আনন্দের সময় তারা সুন্দর সুন্দর গান রচনা করত, আর সেইগুলো তারা তাদের ঈশ্বরের উদ্দেশ্যে গাইত। তারা নিজেদের এবং তাদের জাত নিয়ে খুব গর্ব করত। আর্য কথাটার মানে ভদ্রলোক, উচ্চ মার্জিত, সজ্জন। তারা অত্যন্ত স্বাধীনতাপ্রিয় ছিল। আর আজ আমরা সেই আর্যদেরই বংশধর হয়েও পরাধীনতার শৃঙ্খলকে গলায় মালা করে পড়ে আছি। স্বাধীনতা হারানোর ব্যথা বুঝেও বুঝছি না, এটা তারা ভাবতে পারত না। কৃতদাসত্ব ও পরাধীনতার চেয়ে তাদের কাছে মৃত্যু ছিল অনেক বেশি কাম্য। আর্যরা ছিল নিপুণ যোদ্ধা। কৃষি বিষয়ে এদের বিশেষ জ্ঞান ছিল। বিজ্ঞানও কিছু কিছু জানত। তাদের কাছে কৃষির মূল্য ছিল অপরিসীম। তাই কৃষি সংক্রান্ত সমস্ত কিছুকেই তারা বিশেষ গুরুত্ব দিত। বড় বড় নদীগুলো থেকে তারা চাষাবাসের জল পেত, আর সেই জন্য এই নদীগুলোকে তারা অত্যন্ত ভালোবাসত। তাদের পরম উপকারী বন্ধু বলে ভাবত। ষাঁড় ও গরু তাদের কৃষিকার্যে যথেষ্ট সাহায্য করত। উপরন্ত গরুর কাছ থেকে দৈনন্দিন জীবনে তারা পেত দুধ। সেই কারণে গরুকে তারা অসম্ভব শ্রদ্ধা করত। এই দুটো জানোয়ারকে তারা বিশেষ মর্যাদা দিত। এদের নিয়ে প্রশস্তি গীতি রচনা করত। অনেক অনেক কাল পর
গো জাতির জনপ্রিয়তার আসল কারণ ভুলে গিয়ে মানুষ গরুকে পুজো করতে লাগলো, এই ভেবে যে তাতে সকলের ভালো হবে। আর্যদের নিজেদের জাত সম্বন্ধে অত্যন্ত গর্ব থাকায় সবসময় তারা ভয় পেত পাছে ভারতবর্ষের অন্যান্য অধিবাসীদের সঙ্গে মিশে গিয়ে নিজেদের জাতের কুলীনত্ব নষ্ট হয়। এই সংমিশ্রণ বন্ধ করার জন্য তারা আইন করে আর্যদের অন্য জাতে বিয়ে বন্ধ করেছিল। অনেক অনেক দিন পর এই প্রথায় রূপান্তরিত হলো আজকের জাতিভেদ প্রথায়। কিছু লোক আছে যারা অপরকে ছুঁতে বা অপরের সঙ্গে খেতে ভয় পায়। এখন অবশ্য এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সৌভাগ্য বলতে হবে যে এটা ক্রমশই কমে আসছে। রামায়ণ ও মহাভারত। ভারতবর্ষে বেদ রচনার কাল অর্থাৎ বৈদিক যুগের অবসানের পর এলো মহাকাব্যের যুগ। মহাকাব্যের যুগ বলা হয় কারণ সেই সময় দুটো বিশাল মহাকাব্য রচনা করা হয়েছিল। মহাকাব্য হল পৌরাণিক বা ঐতিহাসিক বৃত্তান্তমূলক বৃহৎ কাব্য। এই দুটো সুদীর্ঘ কাব্যে মহান নায়কদের কাহিনী বলা হয়েছে। তুমি জানো এই বই দুটোর নাম রামায়ণ ও মহাভারত। এই মহাকাব্যের যুগে আর্যরা ভারতবর্ষের সমগ্র উত্তরখণ্ডে এমনকি বিন্ধ্য পর্বত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তোমাকে আগেই জানিয়েছি এই সমগ্র জায়গাটাকে তখন বলা হতো আর্যাবর্ত। এখন যেটা যুক্তপ্রদেশ, তখন সেটা ছিল মধ্যপ্রদেশ। বাংলাদেশকে অভিহিত করা হতো বঙ্গ নামে। এবার এমন একটা মজার কথা বলবো যেটা শুনলে তোমার খুব ভালো লাগবে। তুমি যদি ভারতবর্ষের মানচিত্রটার দিকে তাকিয়ে কল্পনা করো সেই জায়গাটাকে, যেখানটা আগে আর্যাবর্ত ছিল, অর্থাৎ হিমালয় ও বিন্ধ্য পর্বতের মাঝখানের জায়গাটা, দেখবে সেই স্থানটা অনেকটা আধখানা চাঁদের মতো। সেই জন্য আর্যাবর্তের আর এক নাম ছিল চন্দ্রভূমি। আবার ইন্দু মানেও তো চাঁদ, অতএব আর্যাবর্তকে আমি বলি ইন্দুভূমি। এখানে ফুটনোটে লেখা আছে ইন্দু হলো ইন্দিরার ডাকনাম। আর্যরা আকাশের বুকে আধখানা চাঁদ দেখতে খুব ভালোবাসত। অর্ধচন্দ্রাকারে দেখতে সমস্ত স্থানকেই তারা খুব পবিত্র বলে মনে করত। তাদের তখনকার অনেক বড় বড় শহর ছিল অর্ধচন্দ্রাকার দেখতে, যেমন বারাণসী। এমনকি তুমি শুনলে আশ্চর্য হবে এলাহাবাদের গঙ্গাও অর্ধচন্দ্রাকৃতি। তুমি জানো রামায়ণে আছে রাম সীতার গল্প, আর আছে রামের সঙ্গে লঙ্কার রাজা রাবণের যুদ্ধের বর্ণনা। লঙ্কা দেশ হল বর্তমানে যাকে বলে সিংহল, শ্রীলঙ্কা। আসল রামায়ণ লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়, লিখেছিলেন বাল্মীকি। পরে অন্যান্য আরও নানান ভাষায় রামায়ণ লেখা হয়। এগুলোর মধ্যে তুলসীদাসের লেখা হিন্দি ভাষায় যে রামায়ণ আছে সেটাই সবচেয়ে ভালো। রামায়ণে বলা হয়েছে দক্ষিণ ভারতে বানরেরা রামকে প্রভূত সাহায্য করেছিল, আর হনুমান ছিল সেই সব বানরদের এক মহানায়ক। এমনও তো হতে পারে যে রামায়ণের গল্প সত্যি সত্যি আর্যদের সঙ্গে দক্ষিণের অধিবাসীদের যুদ্ধের কাহিনী, যাদের নেতা ছিল রাজা রাবণ। সম্ভবত বানর বলতে দক্ষিণ ভারতের কৃষ্ণবর্ণের অধিবাসীদের বোঝানো হয়েছে। রামায়ণে খুব ভালো ভালো গল্প আছে, কিন্তু সেগুলো এখানে বলবো না, তুমি নিজেই সেগুলো পড়ে নেবে। রামায়ণের অনেক পরে মহাভারত লেখা হয়। এ গ্রন্থ আকারে রামায়ণের থেকে আরও বড়। এতে অবশ্য আর্যদের সঙ্গে দ্রাবিড় জাতির যুদ্ধ বর্ণনা নেই, তবে এতেও আছে এক বিশাল যুদ্ধ কাহিনী। সে যুদ্ধ আর্যদের সঙ্গে আর্যদের। মহাভারতও এক অতুলনীয় গ্রন্থ। যুদ্ধ ছাড়াও এতে আছে ভালো ভালো মহান সব কাহিনী, যা থেকে অনেক কিছু শেখবার আছে। সর্বোপরি এই মহাভারত আমাদের এত প্রিয় হবার কারণ এই বিশাল কাব্যের মাঝে রয়ে গেছে কবিতার অমূল্য এক রত্নরাজি, ভগবত গীতা। হাজার হাজার বছর আগে ভারতবর্ষে এইসব বই লেখা হয়েছিল। মহামানবেরাই এসব গ্রন্থ রচনা করেছিলেন। যদিও সেই কোন যুগে গ্রন্থগুলো লেখা হয়েছে, কিন্তু আজ ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতার মনে এগুলোর প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা অটুট রয়ে গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।